একাত্তর জার্নালে আজকে যারা অতিথি তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন এবং অনুসন্ধানী প্রতিবেদক জুলফিকার আলী মানিক। আপনাদের দুজনকেই একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। যদিও আজকে নতুন একটি সূচনা সঙ্গীত দিয়ে একাত্তর জার্নাল শুরু হয়েছে, কিন্তু তারপরেও খুব বেশি নতুন খবর দিয়ে শুরু করা যাচ্ছে না। আজকে এমন একটা দিন যেদিন আসলে অনেক পুরনো ঘটনার পুনরাবৃত্তি আজকেও ঘটেছে। মানুষ মারা গেছে আগুনে পুড়ে দগ্ধ হয়ে রংপুরের মিঠাপুকুরে, এবং সেটি আসলে কালকে রাত থেকে আমরা শুনছি। জুলফিকার আলী মানিক, আমি যদি ভুল না করে থাকি, শিশু সহ 2 সন্তান সহ মা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আজকে অবরোধের 10ম দিন আসলে শুরু হতে যাচ্ছে এবং নতুন তেমন কোনো খবর নেই। 2 দলই অনড় অবস্থানে। তবে একটি খবর আছে, সেটি হচ্ছে আগামীকালকে হরতাল। অবরোধ চলা সত্ত্বেও অনেকদিন ধরেই হরতাল চলছিল না। আজকে আমরা গতকালকে আসলে শুনেছি যে হরতাল আসছে। ডক্টর আমেনা মোহসেন, আপনাকে দিয়ে শুরু করি। রিয়াজ রহমানের যদিও এখন স্বাস্থ্যের অবস্থা বলছেন ডাক্তাররা, চিকিৎসকরা যে আশঙ্কামুক্ত, কিন্তু তারপরেও বিভিন্ন পক্ষের বিভিন্ন ধরনের কথা শুরু হচ্ছে। আসলে এইরকম একটি ঘটনায় আমরা কি আশা করি, আমরা কি চাই? এই ঘটনাটির তদন্ত হবে এবং তারপর না, অবশ্যই তদন্ত হবে, সেটাই তো আমরা আশা করব, তাই না? এবং মিথিলা, আপনি যেটা বললেন যে এটা সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি আপনাদের এই মঞ্চেও প্রায় বলেছি এই কথাটা, যে আমাদের জন্য এটা এর চাইতে দুঃখের ব্যাপার হতে পারে না যে আমার মনে হয় পৃথিবীতে আমরাই একটা জাতি যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে কিন্তু আমরা একটা গণহত্যা ফেস করেছি। আর আজকে সেখানে মানে গণতন্ত্র কোথায় আছে আমি ঠিক খুঁজে পাচ্ছি না। মানে সাধারণ মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন যে গণতন্ত্র কোথায়, সাধারণ মানুষ এটা আপনাকে উত্তর দিতে পারবে না। এবং এটার জন্য সম্পূর্ণভাবে আমি আমাদের রাজনীতিবিদদেরকে দায়ী করছি। এই যে ধরেন এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক, মানে আমি ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, ইজ প্যারিস বার্নিং। আমার কাছে সেটাই মনে হয় যে ঢাকাতে মানে কেউ প্রশ্ন করবে না যে ঢাকা বার্নিং। ঢাকা অফকোর্স ইজ বার্নিং, মানে পুরো দেশটা আপনি চিন্তা করেন, মানে প্রত্যেকটা জায়গায় আমরা জানি না, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কালকে কি হবে আমি জানি না। প্রথমে গতকাল শুনেছিলাম 24 ঘন্টার হরতাল, আজকে আবার শুনলাম সেটা বোধহয় কালকে 12 ঘন্টাতে গেছে। মানে আপনি তো কোনো কিছু প্ল্যান করতে পারছেন না। সো মানে আমি যদি এখন বলি যে বাংলাদেশের মানে স্টেট অফ ডেমোক্রেসি, এটা নিয়ে তো কমেন্ট করার কিছুই নেই আমার। কিন্তু সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি তো হলো এখানে যেটা দেখা যাচ্ছে সাধারণ মানুষরা। আর আপনি যখন রিয়াজ রহমানকে বলছেন, ওনারা হাই প্রোফাইল ব্যক্তি, তাই না? ওনারা যখন আসেন তখন আমরা দেখি গণমাধ্যমে ওনারা নিউজ হয়ে যান, তখন আমরা অনেক নড়ে চড়ে বসি। অথচ দেখেন এই যে বাসে বাচ্চা পুড়ছে, মা পুড়ছে, বার্ন ইউনিটে আমরা দেখেছি পুড়ছে। তো এগুলো প্রত্যেকটারই তো তদন্ত হওয়া উচিত। এবং রিয়াজ রহমানের হওয়া মানে সেটাতে আমরা দেখছি যে রিয়াজ রহমানের সময় যারা বিদেশি কূটনীতিক আছে তারাও নড়ছেন, তারা বিভিন্ন ধরনের বিবৃতিতে, এক্স্যাক্টলি। এবং এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে হয়েই আসছে। সো আমি যেটা নিয়ে শেষ, মানে আপনি মানিকের কাছে যাওয়ার আগে আমি এটাই বলতে চাইছি, অ্যাকচুয়ালি আমার মনে হয় ইটস আ ফাসাদ টু সে যে আমাদের দেশে মানে মানে গণতন্ত্র যদি হয়ে থাকে যে জনগণের জন্য শাসন, সেটা তো হচ্ছে না। এখানে আমরা দেখছি খুবই মানে এটা আমি বারবারই বলেছি যে দুটো দলের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্ব এবং প্রচণ্ডভাবে একটা এখানে ক্লাস ডাইমেনশনও আমি তার দেখতে পারি। একটা শ্রেণীর একটা ব্যাপার আছে, মানে শ্রেণী বিভাজন কিনা, তার সঙ্গে সঙ্গে আমার আরও একটা বিষয় মনে হচ্ছে জুলফিকার আলী মানিক, আপনিও যদি একটু আলোকপাত করেন বিষয়টি, যেটি ডক্টর আমেনা মোহসেন বলছেন যে যখন রিয়াজ রহমানের মতন একজন ব্যক্তি নন, শুধু ব্যক্তিত্ব, আহত হন, গুলিবিদ্ধ হন বা তার গাড়ি পড়ে, তখন গণমাধ্যম নড়ে চড়ে বসে। কিন্তু শুধু কি গণমাধ্যম নড়ে চড়ে বসছে? এটি নিয়ে আমরা দেখছি যারা অবরোধ দিচ্ছেন তারাও খুবই চিন্তিত। দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছেন এর তদন্ত হতে হবে, একে যারা করেছেন তাদের শাস্তি পেতে হবে। তার বাইরে নিশ্চয়ই যারা অবরোধ দিচ্ছেন তারা ভাবছেন না যে তারা নিশ্চয়ই এই দায়ভার নেবেন না যে 4 জন মারা গেলেন মিঠাপুকুরে তাদেরকে তারা আসলে মারতে চেয়েছিলেন। তাহলে তাদের বেলায় কোনো রাজনীতিবিদদের কোনো বক্তব্য বিবৃতি কিছুই পাই না কেন? এটা তো মানে জিনিসটা খুবই দুঃখজনক না, যে মনে করেন যে কোনো দলের একজন নেতা যখন এই ধরনের একটি বিপদের মুখে পড়েন, ওনারা যত বেশি ব্যস্ত হন
সেটা নিয়ে কথা বলতে, একজন সাধারণ মানুষ যখন একই ধরনের বিপদের মুখে থাকে বা পরে, তখন কিন্তু সেটা নিয়ে ওনারা আমার মনে হয় না যে মোটেই ব্যস্ত হন, বা খুব বেশি যদি দেখে যে আলোচিত হচ্ছে একটা এক লাইন বিবৃতি দিয়েই তারা মনে করছেন তাদের দায়িত্ব শেষ। সো এই যে রাজনীতির এই জিনিসটা কিন্তু চর্চাটা, আমরা যে বিষয়টা বুঝি না তা না, কিন্তু এখন এটাকে ঠিক করবে কি আপনি যদি বলেন, রাইট? এইটা তো একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা ঠিক করবে তো রাজনীতিবিদরাই। যেমন আমি কিছুদিন আগেই ওই যে আপনাদের এই একটা প্রোগ্রামে যেটা বললাম যে দেখেন যে বিএনপি এখন বিরোধী পক্ষ সরকারের, সে পার্লামেন্টে নাই, বাট সে তো সরকার বিরোধী একটি দল, মানে তার উপরে যে নিবর্তনমূলক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার একটি ক্ষেত্র তৈরি হচ্ছে, এটা যথার্থ, আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই নেতারাই যখন আরেকজনের উপরে অতীতে নানান রকমের নিবর্তনমূলক আচরণ করেছেন, বা এখনো যখন তারা নিবর্তনমূলক আচরণটি তার পক্ষে যায়, তখন কিন্তু সেটি নিয়ে তারা সরব হন না। অর্থাৎ আপনি দেখেন একটি অন্যায় আমার পক্ষে গেলে সেই অন্যায়কে আমি কিন্তু সমর্থন করি, আমার বিপক্ষে গেলে তখন আমি এটা নিয়ে চিৎকার করি। তো আজকে রিয়াজ রহমানের ঘটনাটি খুবই দুঃখজনক, সেটা নিয়ে ডেফিনেটলি আমার চিৎকার করার অধিকার আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি শিশুকে পুড়িয়ে মারছেন, মাকে পুড়িয়ে মারছেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন, সেই চিৎকারের একটি এক আনাও তো আমি আপনার মুখে দেখি না। যখন মানে আমি বলছি যে আমাদের যারা আজকে অবরোধের পক্ষে রাজনীতি করছেন, ওনারা ডেফিনেটলি রিয়াজ রহমানের ঘটনা নিয়ে ওনারা চিৎকার করবেন, আমরাও চিৎকার করব যারা সংবাদকর্মী, কারণ আমরা কোনো অন্যায় চাই না হোক। কিন্তু এখানে বৈষম্য কেন? সাধারণ মানুষ যখন ভিকটিম হচ্ছে তখন সেই চিৎকারটি কোথায়? আমি সেটি বলছি, যিনি অবরোধ করছেন তিনি তো বলছেন না যে আমরা এই সহিংসতা নাশকতা করবার জন্যই অবরোধ ডেকেছি, তাহলে সেই দায়িত্বটি কোথায় সাধারণ মানুষের জন্য? যে রাজনীতি, একটা জিনিস আমি আপনাকে বলি, আমাদের দেশে, এটা দেশের বাইরে কিন্তু কিছু কালচার আছে, সেটা হচ্ছে যে কেউ যখন কোনো নাশকতামূলক কাজ করে তারা কিন্তু দায় স্বীকার করে, সেটা একটি উগ্রবাদী সংগঠন হোক, জঙ্গি সংগঠন হোক, একটি সন্ত্রাসী সংগঠন হোক। কিন্তু বাংলাদেশের চর্চাটি হচ্ছে অস্বীকার করা, ডিনাই করা। সো আমি অনেক প্রোগ্রামেও দেখি যে কে দায় স্বীকার করবে। বাংলাদেশে তো কেউ অপরাধ করে দায় স্বীকার করে না। হ্যাঁ, অপরাধ করে একমাত্র বাহাদুরের মতো বঙ্গবন্ধুর খুনিরা বলছিল তারা একটা মহাকাণ্ড করছে, সো ওকে। আর জেএমবি বোম ফাটিয়ে বলছিল আমি বোম ফাটিয়েছি। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে তো এই দুটো ঘটনা ছাড়া তো অসংখ্য 21শে আগস্টের সন্ত্রাস যদি আপনি বলেন, কে করেছে? আজকে 10 বছর না, দায় স্বীকারও হয়নি, দায় প্রমাণিত হয়নি। মানে ঘটনা হচ্ছে 21শে আগস্ট ডিফারেন্ট কেস, এটাকে ওই সময় বিএনপি জামাত গভর্নমেন্ট বিচ্যুত করতে চেয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে দায় স্বীকারের প্রশ্নটি যখন আমি শুনি, বাংলাদেশে তো এই সংস্কৃতি না, যে কেউ অপরাধ করে বলবে যে হ্যাঁ আমি অপরাধটি করেছি। যদি দায় স্বীকার না করে থাকে তাহলে দায়িত্বটি তো নিতে হবে না। কিন্তু মিথিলা, যেটা মানিক বলছেন, জুলফিকার মানিক বলছেন, আসলে কনটেক্সট একটু ভিন্ন আমাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যখন বলছেন দায় স্বীকার করছে, সেগুলো তো ধরেন সেই দলগুলো সেটা উদ্দেশ্য নিয়েই করছে, তাদের একটা লক্ষ্য আছে যে তারা সেভাবে করবে। তারা তো নির্বাচন করতে চাচ্ছে না, তাই না? তারা পুরো একটা ইডিওলজিক্যাল পরিবর্তন আনতে চাচ্ছে, এবং তারা যেটা করছে তারা মনে করছে এটা একটা মহৎ কাজ করছে, এটার মধ্যে সেই ক্যাজুয়ালিটিসগুলো আসছে। কিন্তু আমাদের এই এখন যেগুলো হচ্ছে, যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এখানে তো ইটস আ ভেরি গ্রে এরিয়া। এই যে গ্রে এরিয়া, এখানে তো ধরেন বিভিন্ন ধরনের এলিমেন্টস ঢুকে গেছে। ডক্টর আমিনুল হোসেন, আমার মনে হয় যে জুলফিকার আলী মানিক আপনিও এটি যুক্ত করে বলবেন যে এখন যেটি ডক্টর আমিনুল হোসেন বলছেন যে গ্রে এরিয়া, অর্থাৎ আসলে কিসের উদ্দেশ্যে এই ধর্মঘট বা এই আন্দোলন, সেটিও বোঝা পরিষ্কার নয়, এবং কিভাবে এর সমাধান হবে সেটিও কিন্তু বোঝা পরিষ্কার নয় না, এবং বললে থেকে উত্তরণ না। এবং এখানে ধরেন আমি বলবো না এটাকে, আমি ইডিওলজিক্যাল যুদ্ধ তো বলবো না, এটা তো ইটস নট অ্যান ইডিওলজিক্যাল ওয়ারফেয়ার। এখানে তো কোনো আদর্শের দ্বন্দ্ব তো না, এখানে হলো ক্ষমতার দ্বন্দ্ব। আমি যেটা বারবার বলছি, আমাদের রাজনৈতিক দলগুলো কোনোভাবেই জনগণের কথা চিন্তা করে না। একটা দল আছে তারা ক্ষমতায় থাকবে, আরেকটা দল ক্ষমতায় আসতে চাচ্ছে, এবং পুরোটা হলো নির্বাচনমুখী একটা দ্বন্দ্ব। তাদের মধ্যে আপনি ব্যাটল অফ নার্ভস বলতে পারেন, ব্যাটল অফ মাসলস বলতে পারেন, আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। এই যে আমরা যখন বলছি মানে এরকম সাধারণ অবস্থায়, এরকম একটি অবস্থায় আসলে
দুটি দল দুটি পক্ষ এইভাবে যদি আমরা বলি, আসলে তাতে করে আমার আবারও মনে হয় যে দায়টি বোধহয় একটু পিলো পাসিং এর মতন এপাশ থেকে ওপাশে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আসলে যেই ঘটনাগুলো ঘটছে তার জন্য সত্যিকার অর্থে দোষী, অভিযুক্ত, সম্পৃক্ত ব্যক্তি, দল, পক্ষকে আমরা এড়িয়ে যাওয়ার একটা সুযোগ করে দিচ্ছি কিনা জুলফিকার? এখানে আমি একটু যদি আমাকে মানে ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব, আদর্শিক লড়াই না, এগুলি তো আমাদের রাজনীতির নানান বিষয় আছে, কিন্তু আমার মনে হয় যে এইবারের প্রেক্ষাপটগুলো আমরা যদি গত কয়েক বছর দেখি কিছু ডিফারেন্স আছে। দেখেন যে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সে যাদেরকে তার জোটে সঙ্গী করেছে, আপনি জামাতের কথা যদি বলেন, জামাত কিন্তু তার একটি লক্ষ্য স্থির করা আছে, সে গণতান্ত্রিক দল না, সে একটি ভিন্ন ধারার একটি সমাজ গড়তে চায়, সে তার মতো করে ব্যাখ্যা করে একটি ইসলামী রাষ্ট্র করতে চায়, রাইট? সে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, তার সমস্ত লিটারেচার আপনি পড়েন, পরিষ্কার বিষয়টা। সো সে করেছে কি, এই যে বিএনপি যে এই যে ভিন্ন ধারার কিছু রাজনীতিকে একটা ওই যে ব্লেন্ড করছে, রাইট, সে একটা জুসের মতো বানিয়ে ফেলছে। সো এখন গণতান্ত্রিক একটি দল একটি অগণতান্ত্রিক দল যার হচ্ছে ভিন্ন আদর্শ নিয়ে সে কাজ করছে, এবং আপনি দেখবেন যে এখানে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আজকে যে এত ভায়োলেন্স হচ্ছে, আন্দোলন না হয়ে যে কোনো মূল্যে এই সরকারকে ফেলাও, এটা কি এই যে সরকারকে ফেলে আমি শুধু ক্ষমতায় যেতে চাই না, আমার যুদ্ধাপরাধী তাদের দলের যারা, তাদেরকে বাঁচাতে হবে। সো এই যুদ্ধাপরাধীরা কোন আদর্শ নিয়ে কাজ করে এটা তো আমি আপনি সবাই জানি, যে তারা গণতন্ত্র বিরোধী, তারা একটি তাদের মতো ব্যাখ্যা করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ঘটনা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু এইবারের বিষয়টার মধ্যে ইনভলভ। সাম্প্রদায়িক রাজনৈতিক এবং অসাম্প্রদায়িক রাজনীতির একটি লড়াইয়ের বিষয় কিন্তু এখানে রয়েছে। আমি আসবো আপনার কাছে এবং আরো বেশি আলোচনাতে আসতেই হবে। তবে আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি, এবং রাশেক রহমান, সহ সম্পাদক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে সাথে রেখেই আমরা একাত্তর জার্নালের একটা ছোট্ট বিরতি নিতে চাই। বিরতি নিয়ে ফেরত আসছি আপনাদের সাথে আলোচনায়। একাত্তর জার্নালের বিরতি। অবরোধের আগুনে শিশুসহ 4 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে সহিংসতা, বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল। রিয়াজ রহমান আশঙ্কামুক্ত তদন্তে গোয়েন্দারা, ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য 2 দলের। অবরোধে বিপর্যস্ত সড়ক যোগাযোগ, চাপ বাড়ায় ট্রেনে ভোগান্তি, লঞ্চ চলাচল স্বাভাবিক। সহিংস নাশকতা না থামালে সরকার আরো কঠোর হতে বাধ্য হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। রাজধানীর মিরপুরে ঝুটপট্টির আগুনে পুড়ে গেছে 40টি দোকান, হতাহতের ঘটনা নেই। সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দিয়ে একাত্তর জানালে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা এবং আমার সাথে আছেন ডক্টর আমিনা মোহসিন এবং জুলফিকার আলী মানিক, আরো আছেন শাহাদাত হোসেন সেলিম এবং রাশেক রহমান। আমি একটু শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে যেতে চাই। আমি খুব সংক্ষেপে সুনির্দিষ্ট করে জানতে চাই, কি করে অবরোধ থেকে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অবরোধ যেটা চলছে সেটা একটি রাজনৈতিক সংকট, একটি রাজনৈতিক কারণেই এই অবরোধটি। এই সংকটের সমাধান হলেই এই অবরোধ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ এই অবরোধ ডাকার জন্য যেভাবে অবরোধটা ডাকা হয়েছে, যে 5ই জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট একটি সমাবেশ করতে চেয়েছে, সরকার সেই সমাবেশ করতে দেয়নি। উপরন্ত বিরোধী দলের নেত্রীর অফিসের সামনে রাস্তার মধ্যে ইটের ট্রাক, বালুর ট্রাক, এমনকি পরবর্তীকালে সিটি কর্পোরেশনের আবর্জনা ট্রাক দিয়ে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সংকটটা সেখান থেকে। আমি একটু যদি নির্দিষ্ট করে জানতে চাই, অবরোধের প্রেক্ষাপটটা আমার মনে হয় এর মধ্যে আমরা 10 দিনে খুব
ভালোভাবে জেনে গেছি, কিন্তু আমার প্রশ্নটি ছিল কি করে বের হয়ে আসবো। আপনি বললেন সংকট থেকে উত্তরণ হলে এই সমস্যার সমাধান হবে, মানে সেই সংকট থেকে কি কোন কোন সংকট থেকে? সভা সমাবেশ করতে দিলে নাকি ট্রাক সরিয়ে নিলে? আমি মনে করি যে ব্যাপারটি সেটা হলো যে বেগম খালেদা জিয়া যখন অবরোধ ঘোষণা করেছেন তখন তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত সমাবেশ করতে না দেয় ততদিন পর্যন্ত অবরোধ চলবে। আমরা জানি যে ৫ তারিখে দুটি বড় দলই পাল্টাপাল্টি সমাবেশ ডাকার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের মানে সভা সমাবেশ বন্ধ করেছেন। পরবর্তীকালে আমরা দেখেছি ১২ তারিখে আওয়ামী লীগকে একটি সভা করার জন্য তারা অনুমতি দিয়েছে এবং একটি সভা হয়েছে। এখন যদি বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট যেটি ১৮ তারিখ অথবা ১৯ তারিখ যে সমাবেশটা করতে চায় সেই সমাবেশটা করতে দিলেই আমার মনে হয় অবরোধ থেকে আপনার ২০ দলীয় জোট সরে আসবে। পাশাপাশি আপনার এই সংকট উত্তরণের জন্য একটি সংলাপ, সকল দলের অংশগ্রহণে একটি আপনার নির্বাচন, যে নির্বাচনে জনগণ তার ভোট দিতে পারবে, এই ধরনের একটি নির্বাচনের জন্য আপনার একটি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে একটি সংলাপেই এই সংকটকে উত্তরণ করতে পারবে। এই রাজনৈতিক সংকট আপনার মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে। রাজনৈতিক সংকট অতীতে কখনোই কঠোর অবস্থান থেকে মানে এটা সমাধান করা যায়নি। কঠোর অবস্থান থেকে কোনো রাজনৈতিক সংকট সমাধান করা যায় না। কঠোর অবস্থান থাকতে হবে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে, কঠোর অবস্থান থাকতে হবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, কিন্তু সরকার সহনশীল অবস্থায় থেকে এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণ ঘটাবে, এটা আমরা আশা করব। জি জনাব সেলিম, আমি দুটো লাইন একটু একদম স্পষ্ট করে শুনে নিই। সেক্ষেত্রে আপনার মতামত হচ্ছে যে এই মুহূর্তে যদি ২০শে জানুয়ারির যে আহুত সমাবেশ রয়েছে সেটিতে কোনো বাধা না দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলেই এই অবরোধের অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হবে। আমি নিশ্চিত এটা ২০শে জানুয়ারি কিনা, আমার যত ধারণা এটা ১৮ তারিখে একটি সমাবেশ করার প্রস্তুতি আছে। ১৮ বা ২০ যে ১৮, ১৯, ২০ যখনই একটি সমাবেশ করতে দেয়, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সংবিধান চলমান, সংবিধান স্থগিত করা হয়নি। সংবিধানে প্রত্যেকটা নাগরিকের যে কোনো স্থানে যাওয়ার অধিকার আছে এবং গণতান্ত্রিকভাবে যে কোনো সমাবেশ করতে দেওয়ার অনুমতি আছে, মানে অবস্থা অবশ্যই আছে, যেহেতু এটা জরুরি অবস্থা বা জারি নয়। সুতরাং আমার মনে হয় সভা সমাবেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বিরোধী দলকে তার জনাব সেলিম, আমি আবার একটু আপনার কাছে বিনীতভাবে বলছি যে আমি স্পষ্ট করে জানতে চাই, আগামীতে যে সভা সমাবেশ ২০ দলীয় ঐক্য জোট আহ্বান করবে সেটি করতে দিলেই বাংলাদেশ অবরোধ থেকে মুক্ত হবে, এক। আর দ্বিতীয় বিষয়টি হলো আপনারা চাইছেন মধ্যবর্তী একটি নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণ একটি সংলাপ প্রক্রিয়া, তাই তো? জি, আমরা তো এটা আপনার সুনির্দিষ্টভাবে কথাটা বারবার বলেছি, মধ্যবর্তী নির্বাচন। মধ্যবর্তী নির্বাচন না, আমরা যত দ্রুত একটি সকল দলের অংশগ্রহণে আমরা একটি নির্বাচন চাই। জি, সেটি যেমন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বারবারই ২০১৯, কিন্তু আপনারা ২০১৯-এর আরো আগে চাইছেন, তাই তো? না না, ব্যাপারটা হলো যে গত নির্বাচনের আগে মানে পূর্বক্ষণে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি নির্বাচন, নিয়ম রক্ষা নির্বাচন। পরবর্তীকালে একটি নির্বাচনের জন্য সংলাপের মাধ্যমে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এখন সরকার একটি সুবিধাজনক অবস্থানে নিজেরা আছে এই কথা মনে করে যদি ২০১৯ সাল পর্যন্ত এটা বলতে চায়, আমি মনে করব যে সরকার এভাবে আপনার চলতে পারবে না। ২০১৯ পর্যন্ত বারবার হোঁচট খাবে এবং এই হোঁচটের মধ্যে দিয়ে গণতন্ত্র হোঁচট খাবে। আচ্ছা, জুলফিকার আলী মানিক আছেন, জানতে চাই একটা জিনিস একটু জানতে চাইতে পারি। দেখেন, গত বছরের ৫ই জানুয়ারি নির্বাচন আর এই বছরের ৫ই জানুয়ারি, এই এক বছরের মধ্যে এই যে ২০ দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন, তারা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়া বেশ অনেক সমাবেশ করেছেন। আবার হ্যাঁ, কোনো সমাবেশের হয়তো অনুমতিও পাননি। পুরো বিষয়টা এক বছর কিন্তু দেশের মানুষ মোটামুটি শান্তিতেই ছিল। এখন মনে করেন সমাবেশ করতে না দেওয়ার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা কোনো সঠিক কাজ। আমি মনে করি ডেফিনেটলি আপনার মানে একটা পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত। কিন্তু আমার কি প্রশ্ন হচ্ছে, সরকারের এই আচরণে আমি ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও একটি সমাবেশ করতে না দেওয়ার জন্য ১০ দিন ধরে সারা দেশের মানুষকে অবরুদ্ধ করে রাখা, সারা দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, শিশু, নারী, পুরুষ এদেরকে পেট্রোল বোমা আগুন দিয়ে মেরে ফেলা একটি সমাবেশ করতে পারা এবং না পারার জন্য, এই জিনিসটা কি আপনার মনে হয় যে খুবই মানে এটা বিবেচনা প্রসূত কোনো কাজ হলো? না, জনাব জুলফিকার মানিক যে কথাটা বলছেন একটির সাথে আরেকটি, আমরা একটি অবরোধের ডাক দিয়েছি, এটা একটা রাজনৈতিক কর্মসূচি। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে পেট্রোল দিয়ে বোমা মারা বা মানুষ পুড়িয়ে মারা, এটা তো সরকার এক্ষেত্রে জানমাল নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকার, জননিরাপত্তার দায়িত্ব সরকার। সরকার সেখানে ব্যর্থ হচ্ছে। পুলিশ প্রহরায় একটি বাস চলা অবস্থায় কিভাবে সেখানে দুষ্কৃতিকারী আগুন দিতে পারে, এটা আমাদের বোধগম্য নয়। এই ষড়যন্ত্র চক্রান্ত এবং আপনার গুলশানের মতো একটি আভিজাত এলাকাতে জনাব রিয়াজ রহমানের উপর যেভাবে হামলা হয়েছে,
এই হামলাগুলোকে আমরা খুব খাটো করে দেখার কোনো উপায় নাই। ইতিমধ্যে আপনার ডক্টর মঈন খানের বাসায় গুলি করা হয়েছে, আইনমন্ত্রীর বাসায় বোমা ফাটানো হয়েছে। এই বিষয়গুলোকে আমরা সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন, যে এটা কারা করছেন, কেন করছেন, এটা প্রমাণ করতে। আপনি ঢালাওভাবে তো এই ধরনের এটার সাথে আপনার আমাদের অবরোধ কর্মসূচির সাথে আপনি এটা এইভাবে মিলাতে পারেন না। আমি আসছি, আবার এই প্রসঙ্গে আসছি, জুলফিকার আলী মানিক আপনার কাছে আসছি এবং সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসবো। তবে তার আগে আমি দর্শকদেরকে একটু জানিয়ে রাখি যে রংপুরের মিঠাপুকুরে বাসে আগুন দেওয়ার ফলে আরও একজন যিনি আহত ছিলেন তিনি মারা গেলেন। কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, অর্থাৎ এই ঘটনায় মোট 5 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেল পর্যন্ত। রাশিক রহমান, আপনি আছেন আমাদের সাথে, আপনার ওই অঞ্চলেই, আপনি ওই এলাকারই নেতা, আওয়ামী লীগের নেতা। রাশিক রহমান, একটি বিষয় সেটি হলো যে সাদাত হোসেন সেলিম যেমনটি বলছেন যে পরবর্তী সময় 20 দলীয় ঐক্যজোটের আহত যে কোনো সমাবেশকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আসলে বিষয়টি একটি অন্ততপক্ষে আশু সমাধানের দিকে যেতে পারবে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে 18, 19, 20 যে কোনো একটি সমাবেশকে বাংলাদেশের যে কোনো জায়গায় করতে দেওয়ার মতন মানসিক অবস্থা কি সরকারের আছে কিনা? মিথিলা, আপনাকে ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনার এই টেলিভিশন চ্যানেলে এসেছি এবং একজন আওয়ামী লীগের নেতা হিসাবে না, বরং মিঠাপুকুর রংপুর আমার পিতৃভূমি, এ আমার শিকড়, এ আমার পরিচয়। সেখানে একজন নিষ্পাপ শিশু এবং আরও 4 জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। 2 জন শিশু, যে 2 জন শিশু, তার মা এবং মৃত্যুবরণ করেছে। এবং আসলে আমি একটু আবেগ আপ্লুত অবস্থায় আছি। আমি আশা করব যে এই দেশের একটি অঙ্গাঙ্গিন জনপদ রংপুরের মানুষের হৃদয়ের ভিতর দিয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে, আপনি আমাকে একটু মন খুলে কথা বলার সুযোগ দিবেন। আমি সবচেয়ে প্রথমে বলতে চাই, আমি একটু আগে জনাবা আমেনা এবং জনাব জুলফিকার সাহেবের বক্তব্য শুনছিলাম। মিঠাপুকুরের এই ঘটনাটি আজ সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা সপ্তাহের একটি অনুষ্ঠানে স্পেসিফিকভাবে উদ্বেগের সাথে দুঃখ ভারাক্রান্ত চিত্তে তিনি উল্লেখ করেছেন। এবং তার ওই বক্তব্য শুধু তা না, আমরা তার দল করি, আওয়ামী লীগ করে বলে না, এই দেশের একজন নাগরিক এবং আমি নিজে একজন কন্যা সন্তানের বাবা হিসাবে একটি প্রশ্ন রাখতে চাই জাতির উদ্দেশ্যে। সেটি হচ্ছে, এই দেশে 18 বছরের উপরে হলে যাদের ভোটাধিকার সৃষ্টি হয় এবং যারা এমপি ইলেকশন করতে পারে বা যারা মন্ত্রী হতে পারেন, রাজনৈতিক দল করতে পারেন, ক্ষমতায় যেতে পারেন বা ক্ষমতায় যাওয়ার আশা করতে পারেন, গণতান্ত্রিক অধিকার কি শুধু তাদের কিনা? আজকে যেই শিশু সন্তানটি বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে, তার এই দেশে হেসে খেলে বেঁচে থাকার অধিকার কি গণতান্ত্রিক নয়? তাকে বেঁচে থাকতে দেওয়ার অধিকার কি আমাদেরই নিশ্চিত করার কথা কিনা? আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনি জানবেন হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই দেশের রাজনৈতিক দলগুলোর নেতা এবং কর্মীরা অকাতরে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত শুধু ছিল না, শহীদ নূর হোসেন, ডক্টর মিলনের কথা উল্লেখযোগ্য। কিন্তু এখানে আপনাকে দৃষ্টি রাখতে হবে যে শহীদ নূর হোসেন কিন্তু স্বৈরাচার এরশাদ সাহেবের সেই বাহিনীর সামনে গিয়ে দাঁড়িয়েছিল সংগ্রাম করার জন্য, সেই অবস্থায় সে মৃত্যুবরণ করেছিল। ডক্টর মিলন সংগ্রাম করতে গিয়ে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু ওই শিশু, তার মা, তার পরিবার এবং ওই বাসে ঘুমিয়ে থাকা অন্যান্য নিরীহ মানুষরা তাদের কাজের সন্ধানে, জীবিকার সন্ধানে বেঁচে থাকার জন্য কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এতটুকুই ছিল তাদের অপরাধ। আমার কথা হচ্ছে, আন্দোলন থাকবে, আন্দোলন ছাড়া কোনো সভ্যতার বিকাশ ঘটে না। সংগ্রাম ছাড়া কোনোদিন সত্যিকার যে গণতান্ত্রিক পর্যায়ে আমরা পৌঁছাতে চাই তা এই দেশেও হবে না, অন্য কোনো দেশেও কোনোদিন হয়নি। তবে সংগ্রাম আন্দোলন করার নামে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশের নিরীহ মানুষের উপরে কেন পেট্রোল বোমা করতে হবে, হামলা করতে হবে? এই দায়ভার আপনাদেরকে দিচ্ছেন জনাব রাশিক রহমান। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। মিথিলা, বাংলাদেশের মানুষ অনেক সচেতন এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি, সেলিম সাহেব যতই দায়ভার আমার উপরে দেন না কেন, অবশ্যই সরকারি আমাদের দায়িত্ব, আমাদের নিরাপত্তা দিতে হবে, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু বাংলাদেশের কোটি কোটি আপামর জনতা জানে যে এই পেট্রোল বোমার পিছনে কার ভূমিকা আছে। আমি আপনাকে জানাতে চাই, আমি রাশেক রহমান, আমি মিঠাপুকুরের ভোটার। আমার বাড়িতে গত 9 জানুয়ারি আপনাদের মতো একটি টিভি চ্যানেলের প্রোগ্রাম করার পর বাড়িতে যখন ফিরলাম, 2টা 47 মিনিটে
5 রাউন্ড গুলি আমার বাড়িতে করা হয়েছিল, কিন্তু সেই গুলিতে আমি ভীত নই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার নয় আমার উপর রাগ থাকতে পারে, আমাদের মতো রাজনৈতিক কর্মী নেতাদের উপরে রাগ থাকতে পারে, কিন্তু ওই ছোট বাচ্চাটার কি দোষ? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রিয়াজ রহমানকে নিয়ে মাতামাতি করা হচ্ছে, তাকে নিয়ে হত্যা করা হচ্ছে। মিথিলা, একটু কাইন্ডলি, মিথিলা, I beg your pardon, there are some things which need to be clear. না, আপনি অবশ্যই ক্লিয়ার করবেন, এবং আপনি আমার প্রশ্নটির উত্তরটি নিয়ে যদি ক্লিয়ার করেন তাহলে আমার জন্য আরো সুবিধা হয়। কারণ আপনি যদি আমাকে এটিও যুক্ত করে বলেন যে রংপুরের মিঠাপুকুরের ঘটনায় আপনি আওয়ামী লীগ নেতা হিসেবে আপনি কি এই নিশ্চয়তা দিতে পারেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে? কারণ এই ঘটনার তো পুনরাবৃত্তি ঘটছে। মিথিলা, ইতিমধ্যে আমি আপনাকে জানান দিতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা, আপনি যেই জায়গাটা আমাকে আটকে দিয়েছেন সেই জায়গাটা আমি উত্তর দিতে চাই। সংলাপের নামে সংলাপ, সমঝোতার নামে সমঝোতা যদি হয়, তাহলে আজকে যে 17 জনের প্রাণনাশ হয়েছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদের হত্যার পিছনে যাদের হাত আছে, তাদের বিচারের কি হবে সেগুলো নিয়েও আলাপ করতে হবে। শুধু গ্রেপ্তার করাই কিন্তু বিচারিক প্রক্রিয়া সম্পাদন করা হলো না। আজকে 1971 সালে 30 লক্ষ মানুষকে যারা মেরেছে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত যারা লুটে নিয়েছে, তাদের বিচার কাজ সম্পাদন করার পরেও এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনসমাবেশ করে এবং বেলুনের মাধ্যমে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চায়। সেই দেশে এই অসহায় সাধারণ নিরীহ মানুষের হত্যাকাণ্ডের কি হবে, এই নিশ্চয়তা কি আমি বা এই সরকার একা দিতে পারবে? আগামীকালকে এই গণতান্ত্রিক দেশে যদি নতুন কোন সরকার আসে, আর তারা যদি অপরাধের তো বিচার হয়নি, কোনটার বিচার হয়নি? পেট্রোল বোমা, এই বাসে আগুন। এক্স্যাক্টলি, দ্যাট ইজ মাই হোল পয়েন্ট। মাননীয় প্রধানমন্ত্রী এক্সপ্রেস করেছেন তার আনইল্ডিং রিজলভ, যে যারা এই নাশকতা করছে তাদের বিচার করা হবে, কিন্তু জনগণকে ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের সুধীজনকে একটা জিনিস বুঝতে হবে যে 1923 সালে অ্যাডলফ হিটলার মিউনিকে ভার্সাই ট্রিটিকে অবমাননা করার মধ্য দিয়ে যেই নাশকতা সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিলেন, সেই একই নাশকতাকে যদি দেখে আমরা ভয় পেয়ে তাদের কাছে মাথা নত করি, তাহলে কোনোদিন এই পেট্রোল বোমার বিচার হবে না। এই দায়িত্ব শুধুমাত্র সরকার হতে পারে না। এবং আমি রিয়াজ রহমান সম্বন্ধে একটি কথা বলতে চাই। রিয়াজ রহমান সাহেব একজন সাবেক আমলা, তিনি বিশিষ্ট ভদ্রলোক। আমি গতকালকে সময় টিভিতে সম্পাদকীয় নামে একটি অনুষ্ঠানে একটি বিশ্লেষণ দিয়েছিলাম গতকালকে দুঃখজনক ঘটনার ব্যাপারে। আমি দুঃখ প্রকাশ করছি, আজকে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা তারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে যাচ্ছে। এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আগামী 1-2 দিনের ভিতরে, গত সন্ধ্যায় রিয়াজ রহমানের উপরে যে অপরাধ সংগঠিত হয়েছিল, সেই অপরাধ কি কারণে আসলে সংগঠিত হয়েছিল তা পরিষ্কারভাবে ফুটে উঠবে জাতির সামনে। নট অনলি দ্যাট, আমি এখানে জনাবা আমেনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি বলছেন যে আন্দোলনের ব্যাপারটি পরিষ্কার নয়। আমি পরিষ্কার করে দিতে চাই, জাতীয়তাবাদী দল এবং 20 দলীয় জোটের জন্য এই আন্দোলনের ব্যাপারটি খুবই পরিষ্কার। সেটি হচ্ছে, জাতীয় দলের জন্য ক্ষমতা প্রয়োজন, চৌর্যবৃত্তির কার্য ভবিষ্যতে আরো সুচারুভাবে সম্পাদন করার জন্য। পাশাপাশি জামাতি ইসলামীর জাতীয়তাবাদী দলকে নিয়ে ক্ষমতায় যাওয়া প্রয়োজন, কারণ তাদের দলের নেতা যারা বাংলাদেশের সুচিন্তিত যুদ্ধাপরাধী, তাদের বিচার কাজ যাতে সম্পাদিত না হয় এবং 1971 সালে যে সত্যগুলো ঢাকা পড়েছিল সেগুলো যাতে আমি আসবো আপনার কাছে। কিন্তু সাদাত হোসেন সেলিম, একটি বিষয় ডক্টর আমিনা মোহসিন কি কিছু বলবেন কিনা? উনি আপনার বক্তব্য নিয়ে বেশ কয়েকটি, আমার মনে হয় উনি আমাকে বুঝতে পারেননি, তার জন্য আমি এখানে আমার মনে হয় না রেসপন্ড করার কোনো প্রয়োজন আছে। আমি যখন বলছিলাম আন্দোলন, এখানে আমি খুব স্পষ্টভাবে বলেছি যে এখানে যেটা হচ্ছে এটা ঠিক কোনো আদর্শিক দ্বন্দ্ব না। এবং আমি মানিক যখন বলছিলাম, আমি বলছিলেন যে গণতান্ত্রিক দল, আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমরা দেখছি আমাদের প্রধান দুটো দলই, আমি কিন্তু দেখেন বারবারই প্রধান দুটো দল আনছি। আমি বিএনপিকে এখানে আমি বিএনপির লোকও না, আমি বিএনপিকে ডিফেন্ড করতেও বসিনি। আমি খুব ক্লিয়ারলি বলেছি যে দুটো দলই নির্বাচনমুখী দল। এবং এখানে যদি আজকে বিএনপি বলছে তারা জামাতের সাথে অ্যালায়েন্স করছে নির্বাচনের জন্য, ইলেকটোরাল অ্যালায়েন্স, আমি দেখেন মিথিলা, আপনার সাথে 2 দিন আগেও কিন্তু আমি প্রোগ্রাম করেছি, আমি বারবার রিপিট করছি, বিএনপি তার যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে তাদের আরও সুস্পষ্ট তাদের একটা অবস্থান নিতে হবে। জামাতের ব্যাপারে তার খুব একটা সুস্পষ্ট
স্ট্যান্ড নিতে হবে। এবং আমি এটাও মনে করি যে এখন সময় এসেছে যেখানে বাংলাদেশের জনগণকে দাঁড়িয়ে যেতে হবে এবং দাঁড়িয়ে তাদেরকে ডিমান্ড করতে হবে তাদের রাজনৈতিক দলের কাছে যে তারা এই নোংরামি থেকে বের হতে চায়। প্লিজ আমাকে শেষ করতে দেন। এবং এই যে বারবার ধরেন যেগুলো হচ্ছে পাল্টাপাল্টি, মানে ব্লেম গেম, যেটাকে আমি ডেঞ্জারাস স্পিচ বলি, হেট স্পিচ বলি, যাই বলি না কেন, এটা মাধ্যমে যে আমাদের কালচার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং এখানে সংলাপ ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখেন এই যে উনি যে প্রশ্নগুলো বলছেন, বারবার বলছেন যে এটার উত্তর কে দেবে, এটার উত্তর কে দেবে। অবশ্যই উত্তর তো রাজনীতিবিদদেরকেই দিতে হবে। আমরা তো আর মারছি না, আমরা তো সাধারণ মানুষরা মারছি না। ওদের পলিটিক্স, ওদের ক্ষমতার লড়াই, সেটার জন্য এত নিরীহ লোক মারা যাচ্ছে। অবশ্যই এখানে যদি আলাপ আলোচনা না আসে, এখানে যদি সংলাপ না আসে, তাহলে আপনি এগোবেন কি করে? আমরা যদি একটি প্রশ্ন আছে আমার, আমি আসছি ডক্টর আমিনা মোহসিন আপনার কাছে, কিন্তু সাদাত হোসেন সেলিম আরো একটি বিষয় একটু স্পষ্ট হয়ে নেই আপনার কাছে। অবরোধ কর্মসূচিটি আসলে কি? হরতালের বিষয়টি আমরা বুঝি যে হরতালে কোনো গাড়ি যানবাহন চলবে না, হরতালে কোনো দোকানপাট খুলবে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অবরোধ আসলে কি? দেখুন মিথিলা ফারজানা, যে ব্যাপারটি আমি বলতে চাচ্ছি সেটা হলো যে একটি আপনার সংকট এদেশে সৃষ্টি হয়েছে, আপনার সারা জাতি একটি সংকটের মধ্যে নিমজ্জিত। কোনো একঘেয়েমি দিয়ে, কোনো গদবাঁধা কিছু কথা দিয়ে, কোনো ফ্যাসিবাদী কণ্ঠ দিয়ে অথবা কোনো হামকি ধুমকি দিয়ে সংকটকে সমাধান করা যাবে না। সংকটের সমাধান করতে হলে এটা একটি রাজনৈতিক সংকট, রাজনৈতিকভাবেই আপনার এটা মোকাবিলা করতে হবে। গতকাল আপনার 14 দলের একটি সভা হয়েছে। 14 দলের সভার মধ্যে প্রায় দলগুলোই বলেছে যে বিরোধী দলকে একটি গণতান্ত্রিক স্পেস দিতে হবে। আপনি বিরোধী দলকে যদি আপনি আবর্জনা ট্রাক দিয়ে আবদ্ধ করেন এবং আপনি যে কর্মকাণ্ড করছেন সেটাই সঠিক, আপনারই আদর্শ আছে, আর কারো আদর্শ নেই, শেষ বিচারে ভার জনগণ। আমরা জনগণকে ভয় পেলে তো চলবে না, জনগণকে কাছে যেতে হবে। আমরা চাই যে সকল দলের অংশগ্রহণে, দেখুন বাংলাদেশের 42টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে গত নির্বাচনটি মাত্র 6টি দল অংশগ্রহণ করেছে, অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। বিএনপির নেতৃত্বে যে 20 দল, তার মধ্যে 10টি দলের নিবন্ধন আছে, বাকি 20-22টি নিবন্ধিত দল রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করে নাই। সকল দলের অংশগ্রহণে আমরা একটা নির্বাচন যাই, প্রত্যেকটি দলের নিজস্ব কর্মসূচি আছে, প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শ আছে। সেই আদর্শ আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকেই ভোট দেবে সেই সরকারে থাকবে। জোর করে উত্তরগুলো পেতাম জনাব রাশিদ রহমানের কাছে। আমি হয়তো প্রশ্নের পুনরাবৃত্তি করতে হবে, আমার জানার আগ্রহ ছিল যে কোনো অবরোধ, সামনের কোনো সমাবেশের আহ্বানকে সরকার মেনে নেবে কিনা, উনি কি মনে করেন। যাই হোক, এই প্রশ্নের উত্তর আমি আবারও নিতে চাইবো। কিন্তু জনাব সেলিম, আমি একটি প্রশ্ন করেছিলাম আপনার কাছে, অবরোধ মানে কি? অবরোধে আসলে কি কর্মসূচি জনগণের পালন করবার কথা প্রত্যাশা করা হয়? না, অবরোধ যেটা, অবরোধে আমরা মনে করি যে এটা রাজধানীর মতো চলছে, কিন্তু সারা দেশ থেকে রাজধানীটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে সড়ক যোগাযোগ, আপনার রেল যোগাযোগ, নৌপথে যোগাযোগ, অবরোধটা কি আপনি অবরোধটা কি আমি আপনাকে জাস্ট আপনাকে 3 তারিখ এবং 4 তারিখ 3 এবং 4 তারিখের দিকে যে আপনি দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে দেখবেন যে সরকারই কিন্তু নিজ উদ্যোগে সমস্ত বাস, ট্রেন এবং আপনার নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। সরকারই আমাদের বুঝিয়ে দিয়েছে অবরোধটা কি। অবরোধ হচ্ছে বিভিন্ন জেলা বা দেশের অন্যান্য জায়গার সাথে রাজধানীর একটি বিচ্ছিন্নতা সৃষ্টি করা, লঞ্চ, নদীপথ, সড়ক, রেলপথ, এ সমস্তর মাধ্যমে, তাই তো? এবং রাজধানীর মধ্যে জনজীবন স্বাভাবিক থাকবার কথা, সেটি তো জনাব সাদাত হোসেন সেলিম। না, রাজধানীতে জনজীবন স্বাভাবিক কি অস্বাভাবিক এই বিষয়টি দেখার জন্য সরকার আছেন, সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা অবরোধ কর্মসূচি যখন দিচ্ছেন, রিয়াজ রহমানের উপরে হামলাই প্রমাণ করে যে রাজধানীর জনজীবন স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হচ্ছে। না, জনাব সাদাত হোসেন সেলিম, আপনারা যখন অবরোধ দিচ্ছেন তখন আসলে জনগণ কি কর্মসূচি পালন করবে বলে আপনারা প্রত্যাশা করেন? রাজধানীর জনজীবন স্বাভাবিক থাকবে, আমরা জনগণকে শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করার জন্য আহ্বান জানিয়েছি। আমরা রাজনৈতিক কর্মীদেরকে আহ্বান জানিয়েছি যে কোনো হিংসাত্মক কর্মকাণ্ড কারা করছে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য। এটা দায়িত্ব সরকার। আমি আবারও বলছি না জনাব সেলিম, আমি এখনো কিন্তু স্পষ্ট হইনি। আমি একজন জনগণ, আমি অবরোধ কর্মসূচি পালন করতে যদি চাই তাহলে আমার কি করণীয়? আপনারা কি চান আমি কি করব? আমি কি সকালে অফিসে যাব? আমি কি আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো? নাকি কোন জায়গায় আমি আমার স্বাভাবিক কার্যক্রম থেকে মানে নিজেকে বিরত রাখবো? কোন জায়গায় আমি অবরোধটি পালন করব? এখানে যদি অবরোধের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় আপনাদের সাংবাদিকরা বা আপনাদের পক্ষ থেকে আপনারা সেখানে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন।
আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি এলডিপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনি 20 দলীয় ঐক্যজোটের একজন নেতা, আমি আপনার কাছে জানতে চাই, আজকে আমি সুযোগ পেয়েছি আপনাকে। আমি যেটা বলেছি যে আমরা অবরোধ পালনের জন্য আহ্বান জানিয়েছি, জনগণকে বলেছি যেহেতু শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার, সমাবেশ ও সরকার নিষেধাজ্ঞা জারি করেছে, সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, আমাদের সাংবিধানিক অধিকার হরণ করেছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সাংবিধানিক অধিকার আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি ততদিন পর্যন্ত আমরা জনগণকে আহ্বান জানিয়েছি। তার মানে জনগণ হিসেবে আমার কোনো গণতান্ত্রিক দায়িত্ব নেই যে আমার এখানে অবরোধে কোনো ধরনের কোনো দায়িত্ব নেই কিছু পালন করবার, আমি আমার মতন জীবন কাটাবো, আমি সেই গণতান্ত্রিক অধিকার তার মানে পালন করতে পারি তো জনাব সেলিম? আপনি তো পারছেন, সেটা পারছেন বলে আজকে আপনি এখানে টক শোতে এসে আপনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, আমি টক শোতে এসে কথা বলতে পারছি, সেটা তো রাজনীতি পালন করতে পারছেন না জনাব সেলিম। আমাদেরকে এটি যে কোনো অবস্থাতেই এই দায়িত্ব পালন করতে হবে, সেই বাধ্যবাধকতা আছে। জুলফিকার আলী মানিক কিছু বলতে চাইছেন? আমি কি মিথিলা একটু বলতে পারি? আমি আসলে ঠিক এই মানে আমি দেখুন যে গণতান্ত্রিক অধিকারটা কি শুধু পলিটিক্যাল পার্টি এবং তাদের নেতাদের কিনা, বাকি 16 কোটি মানুষের কি কোনো অধিকার নাই? আমি ঠিক এটা বুঝতেছি না। আমার মুভমেন্টের অধিকার আমি মেনে নিচ্ছি যে আপনার সমাবেশ করার যে অধিকারটি আছে ক্ষুণ্ণ হচ্ছে, আমি মেনে নিচ্ছি যে বেগম খালেদা জিয়ার যে একটি মানে মুক্তভাবে চলবার অধিকার আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু এই দুটি কারণে আপনি 16 কোটি মানুষের যে মুক্তভাবে চলবার অধিকার আছে সেটাকে ক্ষুণ্ণ করে দেওয়া কি গণতান্ত্রিক, আপনার গণতান্ত্রিক অধিকার বা আমার অধিকারটা কোথায় আপনি রক্ষা করছেন? জনাব সেলিম বলছেন যে আপনি করার জন্য আপনি মুক্ত, কিন্তু অবরোধ তাহলে কোনটা? না তাহলে আমি মুক্ত কোথায়? আমি চলার সময় আমার গায়ে পেট্রোল বোম পড়বে নাকি আমাকে গুলি করা হবে না আমার গাড়িতে আগুন দেয়া হবে, কিভাবে মারবেন আমি তো জানি না ভাই। সো আমার এখানে গণতান্ত্রিক অধিকারটা কি আপনি যদি দয়া করে বলেন। আমরা গণতন্ত্র শব্দটা ব্যবহার করি যথেচ্ছভাবে, গণতান্ত্রিক অধিকারও বলি, এই অধিকারটা কার? শুধু পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টির নাকি বাকি 16 কোটি মানুষেরও কিছু না কিছু অধিকার আছে গণতান্ত্রিক? না জনাব মানিক, আপনি একটা রাজনৈতিক কর্মকাণ্ডকে আপনি যেভাবে আপনার অঙ্গুলি প্রদর্শন করছেন, অথবা একটি রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আপনি যে সন্ত্রাসী কাণ্ডকর্মের সাথে একসাথে মিলিয়ে ফেলছেন, সেখানে আমার প্রতিবাদ। এখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলছে, এখানে এখন পর্যন্ত আমরা কেন আমরা এখন পর্যন্ত বের করতে পারি না যে বাসে কারা অগ্নিসংযোগ করছে? আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে বা আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিক হলে কারা আগুন জ্বালাচ্ছে, ডিএসএলআই যে কোথেকে এসছে, পেট্রোলটা কোন পেট্রোল পাম্প থেকে ক্রয় করেছে সেটাও বের করতে পারে। কিন্তু এই বিষয়গুলোকে রাজনৈতিক উদ্দেশ্য এবং এই আন্দোলনের সময় অনেকে গোলা পানিতে মাসিয়ার করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করব যে এই রাজনৈতিক সংকট সমাধানের জন্য দুটি উদ্যোগ, একটি হলো আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে নিশ্চিত করা, আরেকটি হলো একটি সংলাপের মাধ্যমে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি সরকার পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু এই আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াটাই বাস্তবিত হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিটাই হোঁচট খাবে। জনাব রাশিদ রহমান, আমার একটি প্রশ্ন আর আরো অনেক প্রশ্ন রয়েছে। জি জনাব রাশিদ রহমান, আমি একটু আপনার কাছে একটি সুনির্দিষ্ট উত্তর চাই। আমি যে প্রশ্নটি করেছিলাম আপনি সুনির্দিষ্ট আমাকে উত্তর চান? জি অবশ্যই চান, বাট এটা তো একটা গণতান্ত্রিক প্রসেস অলসো, গণমাধ্যমে আসা এবং বসে যখন আমি দেখছি যে কিছু কথাকে রিফিউট না করলে অযথাই জনগণ বিভ্রান্ত হবে, তখন কথা বলার সমান অধিকার তো আমার পাওয়া উচিত। অবশ্যই আপনি সমান অধিকার পাবেন জনাব রাশিদ রহমান। আমার প্রশ্নের উত্তরটিও আমি পাবার অধিকার রাখি। আপনি যদি একটু আমাকে স্পষ্ট করেন যে আপনি মনে করছেন কিনা আগামীতে 20 দলীয় ঐক্যজোটের কোন সমাবেশকে সরকার অনুমতি দেওয়ার মতন অবস্থায় আছে কি না, এটি কি আপনি মনে করছেন এই মুহূর্তে? আপনার প্রশ্নটি একটি ত্রিমাত্রিক প্রশ্ন, এটির উত্তর দিতে হলে আমাকে কথা বলতে দিতে হবে। এটা এত সরলীকরণের মধ্য দিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়। আমার কি সীমাবদ্ধতা আছে সময়ে জনাব রাশিদ রহমান? সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাকে সুযোগ দেন তাহলে আমি বলি, কারণ একটু আগে সেলিম ভাই তো বলতে পারলেন। দেখুন আমি আপনাকে সহজ জিনিস আজকে বলতে চাই। ওই উইলিয়াম শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিসে বলছিলেন দ্য ডেভিল ক্যান সাইট স্ক্রিপচার্স ফর হিজ ওন পারপাস, অর্থাৎ যিনি সাক্ষাৎ শয়তানের প্রতিমূর্তি তিনি প্রয়োজনে পবিত্র কিতাবের কথা উল্লেখ করে তার উদ্দেশ্য হাসিল করতে পারেন। এই কথাগুলো আমি এই কারণে বলছি, সেলিম সাহেব বা ওনার জোট যেই সমঝোতার কথা বলছেন, সেই সমঝোতা কখন সম্ভব? ভোট তো আমরা জীবনে বহুবার দিয়েছি, তাতে কি আমাদের জীবনধারার কোনো পরিবর্তন হয়েছে? সমঝোতা তখনই সম্ভব যখন সমঝোতার টেবিলে 1971 সালের ইতিহাস, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড, কর্নেল তাহের, মেজর জেনারেল জিয়াউর রহমান, কিবরিয়া সাহেব, আসানুল্লাহ মাস্টার, 21 আগস্টের গ্রেনেড হামলা প্রভৃতি, এবং এই 17 জন যে মারা গেল তাদের সকলের অবস্থান এবং যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, সেগুলো সবকিছু নিয়ে যখন বসা হবে তখনই তো সংলাপ সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে
যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তো উদাত্ত চিত্তে বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন সংলাপ করার জন্য। উনি তো সামনাসামনি বসে ঘরে বসে অনেক কথা বলতে পারতেন, কিন্তু তিনি জানেনই তার গৃহে। একজন মাননীয় বিরোধী দলীয় নেত্রী একজন প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে সম্মানহানি হয় না, এতে ছোট হওয়ার কিছু ছিল না। তো যেহেতু তিনি যান নাই, তাহলে সংলাপে যদি বসতে হয় দেশের প্রয়োজনে, আমি তো মনে করি বেগম খালেদা জিয়ার ইমিডিয়েটলি উচিত তার আহ্বান জানানো যে আমি এই বিষয়ে আলাপ করতে চাই। নট অনলি দ্যাট, অবরুদ্ধ করে রাখার কথা বলছেন। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি তো দুর্বল না। অং সান সুকি কত বছর অবরুদ্ধ, এখনো অবরুদ্ধ প্রায়। নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, তারা যদি আপনাদের মতো প্রতিহিংসার রাজনীতি করত, তারা জীবনের যত বছর অবরুদ্ধ ছিলেন, তাহলে তো ওই দেশ ওই জাতির মানুষ বাঁচতে পারত না। জি, অবরোধ করার ইতিহাস কি আপনারা অনুসরণ করছেন? অং সান সুচি দেখেন, আপনি যে উদাহরণগুলো প্লিজ আপনার উদাহরণগুলো ধরবেন তো। আমার পয়েন্ট খুব সহজ মিথিলা, আপনি জনাব সেলিম সাহেবকে জিজ্ঞাসা করেছেন অবরোধ বলতে কি বুঝান, 3 বার জিজ্ঞেস করেছেন, একবার উনি উত্তর দিতে পারেন নাই। দ্যাট ইজ মাই হোল পয়েন্ট। ওনারা নিজেরাও জানেন না অবরোধ বলতে ওনারা কি। এই তৃতীয়বারের মতো আপনারা কি মনে করছেন যে সমাবেশ করতে দেওয়ার মতো আমি জানি না, আমি জানতে চাই আপনি বলেন অবরোধ কিভাবে করতে হবে। আমি মিথিলার সাথে স্বর মিলিয়ে বলছি, আপনি বলুন অবরোধ কিভাবে করতে হবে। কণ্ঠের মধ্যে মনে হচ্ছে যে দেশটা আপনারা যারা নিয়েছেন দায়িত্ব আপনারা করবেন, সব করতে পারবেন না। বিরতি নিয়ে আসা খুব দরকার। একটা বিরতি নিয়ে বলেন। একাত্তর জার্নাল আরো একবার স্বাগত জানাচ্ছি। একটু পত্রিকা দেখে আসছি, ডক্টর আমিনা হোসেন কিছু বলতে চাইছিলেন, আমি শুনবো সেটা। ভোরের কাগজ, অগ্নিদগ্ধ বাসের ছবি দেখতে পাই রংপুরের মিঠাপুকুরে। রংপুরে অবরোধের বলি নিরীহ 4 বাস যাত্রী, আসলে 5 হবে। জামায়াত শিবিরের 8 কর্মী আটক। অবরোধ 9 দিনের খতিয়ান, সারা দেশে সহিংসতায় নিহত 19, আহত 318 এবং গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এসবের একটি খতিয়ান আছে। রিয়াজের উপর হামলা, যুক্তরাজ্যের উদ্বেগ প্রকাশ। এই খবরের একটু বিস্তারিত আমরা জানতে চাইব। এই খবরের ঠিক নয়, আসছি আমরা মার্কিন কংগ্রেসম্যানের বিষয়টি নিয়ে। সাক্ষাৎকার, সংলাপ নয় নৈরাজ্যই বিএনপির লক্ষ্য, সুরঞ্জিত সেনগুপ্ত সেটি বলেছেন এবং আলাপ আলোচনা ছাড়া বিকল্প নেই। রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির নেতা, তাঁরই বক্তব্য এটি। বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, নাশকতা না থামালে আরও কঠোর হব। এরপর রয়েছে প্রথম আলোর প্রথম খবর যেটি, কড়া প্রহরায় পণ্য বোঝাই ট্রাক বহরে হামলা। স্থলবন্দর ছেড়ে আসা আমদানি পণ্য বোঝে ট্রাকের বহরে হামলা চালিয়েছে অবরোধকারীরা। সন্ধ্যার পর সোনা মসজিদ, মুসলিমপুর, কনসার্ট ও রসুলপুর সহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়। কড়া প্রহরায় যে ট্রাক আসছে সেটির উপরেও হামলা হয়েছে। ভুয়া বিবৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের জেরার মুখে বিএনপি, এই খবরটি আমরা শুনতে চাই। লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তারের নির্দেশ এবং রিয়াজের উপর হামলা বিএনপির নীল নকশার অংশ। মাহবুবুল আলম হানিফ তিনি এটি বলেছেন আজকে, এবং খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ। এরপর রয়েছে সংবাদ বলছে বিএনপির প্রতি প্রধানমন্ত্রী, সন্ত্রাস থামান নইলে আরও কঠোর ব্যবস্থা। 6 মার্কিন কংগ্রেসম্যানের নামে ভুয়া বিবৃতি, খালেদার 2 উপদেষ্টাকে অব্যাহতি। রংপুরে জামায়াত শিবিরের নৃশংসতা, বাসে বোমা হামলা, শিশুসহ 4 জন জীবন্ত দগ্ধ। বিএনপি জোটের হরতাল আজ, অবরোধের 9ম দিন, চলছে নাশকতা, জ্বলছে পরিবহন। এরপর রয়েছে সমকালের প্রথম খবর, খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানির দিন এবং ইতিমধ্যে অবরোধের কারণে কিন্তু উনি আগের ডেটেও হাজিরা দেননি এবং এবারও হাজিরা দিচ্ছেন না, কারণ হরতাল ডাকা হয়েছে। এটি নিয়ে একটি প্রশ্ন আছে যে রিয়াজ রহমানের উপর হামলা হয়েছে সোমবার, ভুল না করে থাকলে আমি, সোমবার, এবং হরতাল ডাকা হয়েছে বৃহস্পতিবার, মানে তার পরদিনই তো আসলে হরতাল হয়ে যাবার কথা যদি সত্যি সেটির প্রতিবাদে মঙ্গলবারে হামলা হয়েছে। আমার কথা হচ্ছে যে হরতাল যদি নাও ডাকতেন, এই যে যদি হরতাল হয়েই থাকে রিয়াজ রহমানের ব্যাপারে, উনি বের হতেন না। মানে বেগম খালেদা জিয়া তো এই মামলাটিতে আসলে উনি যথেষ্ট মানে সময় নিয়েছেন এবং এড়ানোর চেষ্টা করছেন আর কি। এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা সমালোচনা অনেকদিন ধরেই চলছে।
এবং রংপুরে বাসে পেট্রোল বোমা, শিশু সহ নিহত 4। কাকে বলবো মৃত্যু থামাও? রংপুরের মিঠাপুকুরের বাসের যাত্রী যিনি ছিলেন তার কন্যা খুব সম্ভবত, হ্যাঁ, 2য় বর্ষের ছাত্রী, সেখানে না, তিনি সেখানে ছিলেন এবং তিনি বলছেন যে কাকে বলবো এই মৃত্যু থামানোর কথা। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, অবরোধে বিভীষিকা, পেট্রোল বোমা, রংপুরে পুড়ে ছাই হলো 4 জন। আগুন দিতে গিয়ে ট্রাকের নিচে শিবির কর্মী, লোহাগড়া প্রতিনিধি, মানে তাকে হাতে নাতেই ধরা হয়েছে। ভেঙে পড়েছে পরিবহন খাত, রপ্তানি বাণিজ্যে ধস, বাঁচা মরার লড়াইয়ে বিএনপি, সফল করতে খালেদা জিয়ার নির্দেশ। সকাল সন্ধ্যা হরতাল আজ এবং হামলাকারীরা শনাক্ত হয়নি। যুক্তরাজ্যের উদ্বেগ, সংখ্যামুক্ত রিয়াজ রহমান। এরপর আরেকটি পত্রিকা দেখে আমি একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই। BDNews24.com, রংপুরে বাসে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু, যেমনটি বলছিলাম 5ম জনের মৃত্যু হলো। এবং 5ম জন, মানে এই কথাটি বলতেও খুব খারাপ লাগে, সংখ্যা দিয়ে আমরা এই মৃত্যুগুলোকে এখন শুধু জানাই। এরপর রয়েছে আমাদের অর্থনীতির অবরোধের আগুনে 4 জন জীবন্ত দগ্ধ, সেই বাসের ছবি দেখতে পাই। সড়কে আতঙ্ক, শিডিউল বিপর্যয় ট্রেন, দেশব্যাপী হরতাল আজ সকাল সন্ধ্যা। সতর্ক হাসিনা খালেদা, 3য় গ্রুপের সুবিধা নেওয়ার আশঙ্কা। এই নতুন আশঙ্কাটিও কিন্তু বেশ জনমনে চলছে, চারিদিকেই কথা হচ্ছে। সচিবালয়ে জাগো জনতা জাগো লিফলেট, প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে জাগো জনতা জাগো শিরোনামে লিফলেট বিতরণের ঘটনা ঘটেছে। রিয়াজ রহমানকে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও EU এর উদ্বেগ, চলমান সংকট নিরসনে সংলাপের আহ্বান। মুখ খুললেন খোকা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে জনগণের মুখোমুখি। ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ ম্যাডাম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, তিনি বলছেন। এবং যে অমিত শাহর বক্তব্য পেশ করা হয়েছে সেটা আসলে অমিত শাহর কথা নয়, তেমনটি তিনি দাবি করেছেন। সাদেক হোসেন খোকা, আমরা একটু যুক্তরাষ্ট্রে কথা বলতে চাই এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান। আশা করছি তাকে আমরা এই মুহূর্তে দেখতে পাবো। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর মধ্যেই শুনেছি যে বিএনপির যুক্তরাষ্ট্রের 2 জন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কেন? মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি বিষয়ে। মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি বিষয়ে তাদেরকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্র থেকে রিজভী আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি। কিন্তু সাদেক হোসেন খোকা এটি গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি ঘোষণা করেন এবং ঘোষণা করার সময় তিনি বলেন যে দেশে যে পরিস্থিতি, খালেদা জিয়া অবরুদ্ধ এবং তাদের অফিস অবরুদ্ধ, সে কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটি নিউ ইয়র্কে সংবাদ মাধ্যমকে জানানোর জন্য। এবং এর মাধ্যমে আমাদের এখানে যে বিষয়টি যে এতদিন আলোচিত হচ্ছিল যে এই 2 উপদেষ্টা এই কাজটি করেছেন, এটি প্রমাণিত হলো এবং বিএনপি দাবি করছে তারা তদন্তের মাধ্যমেই এটি বের করেছে। কিন্তু সাদেক হোসেন খোকা এই সংবাদ সম্মেলনে আবার এটিকে সরকারের একটি ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে বলেছেন যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকারের পক্ষ থেকে নাকি এই ভুয়া বিবৃতিটি প্রচার করা হয়েছে। মানে একদিকে তিনি বলছেন যে সরকার এই ভুয়া বিবৃতি প্রচার করেছে, আবার অন্যদিকে 2 উপদেষ্টাকে অব্যাহতিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এই পরস্পর বিরোধী বক্তব্যটির মাধ্যমে তিনি কি বুঝিয়েছেন জানি না, কিন্তু আমরা কথা বলেছি এই অব্যাহতিপ্রাপ্ত মুজিবুর রহমানের সাথে কিছুক্ষণ আগেই। তিনি স্বীকার করেছেন যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তার কথা যে তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টিকে তিনি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন, কারণ তাকে দলনেত্রী যে দায়িত্ব দিয়েছিলেন তখন যেভাবে তাকে দায়িত্ব দিয়েছিলেন ঠিক তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিকে তিনি স্বাভাবিক নিচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ। এই 2 ব্যক্তি ডক্টর মুজিবুর রহমান একটু জনাব মাহফুজুর রহমান, মানে মুজিবুর রহমান কি বলছেন, তাকে কেন অব্যাহতি দেওয়া হলো? তাহলে তিনি বলছেন যে তাকে এই অব্যাহতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তিনি জানেন না। তিনিও সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা কি বলছেন, তাকে কেন অব্যাহতি দেওয়া হলো? হ্যাঁ, সাদেক হোসেন খোকা বলেছেন যে এই 2 ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিলেন এবং তারাই সরকারের পক্ষ হয়ে কাজ করছেন এটি বলছেন, কিন্তু তারা আবার বিএনপি নেত্রীর উপদেষ্টা। জি,
জুলফিকার আলী মানিক। মাহফুজ ভাই, আমি একটা জিনিস মানে সেই ক্ষেত্রে কি সাদেক হোসেন খোকা সাহেব এই জিনিসটি করছেন যে উনাদের দলের ভেতরের নেতৃবৃন্দই হচ্ছে এই পুরো জালিয়াতির কাজটা করেছেন এবং তাদের দলের নেতৃবৃন্দই আসলে সরকারের সাথে নানানভাবে আতাতে রয়েছেন। সো মুদ্রা কথা যে বিএনপির যে এই যে আন্দোলন কোনো কিছুই হচ্ছে না, বরং তারা যে নানান কিছুতে এই সমালোচনার মুখে পড়ছে, এটার সমস্ত কিছুর পেছনে তাদের লোকজনই আসলে দায়ী, এরকম একটি বিষয় বেরিয়ে আসছে। আসলে মানে এখানে আমি একটু ইন্টারভিউ না করে পারছি না। দেখেন, যখন এই ধরনের কোনো এটা আসলে আমি জানি না, আন্দোলনকে আমার মনে হয় আমাদেরকে একটু রিডিফাইন করতে হবে। যদি এটা ইংরেজি মুভমেন্ট হয়, এটা তো আমরা মুভমেন্ট বলবো না, তাই না? আন্দোলন বলেন বা একটা, আমি এটাকে বলবো যে একটা ওরা কি বলবো, কতগুলো প্রোগ্রামস দিচ্ছে, মানে আন্দোলন, হ্যাঁ, কর্মসূচি দিচ্ছে। তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেটা হলো একটা ইলেকশন। এই ধরনের সময় কিন্তু আমি বলছি না যে এই ঘটনাটা হয়েছে এখানে এই পার্টিকুলার কেসে, বাট এরকম প্রায় দেখা যায় যে বিভিন্ন ফোর্সেসকে আপনি কোঅপ্ট করে নেন। এটা আপনিও জানেন, আমিও জানি। এটা গোয়েন্দা সংস্থারাও করতে পারে, গভর্নমেন্ট করতে পারে, একটা রাজনৈতিক দলই তো তৈরি করে ফেলে, তাই না? এরকম ধরনের যখন কর্মসূচিগুলো থাকে। তো আপনি যে প্রশ্নটা যেভাবে করেছেন যে তাহলে সরি ডক্টর আমিনুল হোসেন কিছু একটা শেষ করছিলেন, মাহফুজুর রহমান, আমি আসছি আপনার কাছে। না, আমি বলছি এখানে দুইটাই, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে দুটোই পসিবিলিটি হতে পারে। একটা হতে পারে যেটা সাদেক হোসেন খোকা বলছেন, আমি জানি না, আমার একেবারে হাইপোথেসিসের ভিত্তিতে বলছি যে হ্যাঁ, এখানে গভর্নমেন্ট ওদেরকে কোঅপ্ট করে নিচ্ছে, যেটা হয়ে থাকে, অনেক সময় হয়ে থাকে। আমি বলছি না এই ঘটনায় হয়েছে, বাট আমরা যখন এরকম কনফ্লিক্ট সিনারিওস বলেন বা ইয়েতে কনস্পিরেসি থিওরি, আরেকটা হতে পারে যে তারা ব্যর্থ হয়েছে তাদের কাজ করার জন্য। দুটোই হতে পারে, এখানে দুটো সিচুয়েশন হতে পারে। অব্যাহতি দেওয়াই হয় তাহলে তো একটা ব্যর্থতার ব্যাপার আছে বলেই মনে হচ্ছে। মাহফুজুর রহমান স্পষ্ট করে বলেছেন যে সাদেক হোসেন খোকা সাহেব বলেছেন যে ওই বিবৃতিটি জালিয়াতির সাথে এই নেতাদের একটি সংশ্লিষ্টতার কারণেই তাদেরকে বিদায় দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি মাহফুজুর রহমান বললেন। জি, মুজিবুর রহমানকে আমি মুজিবুর রহমানকে নির্দিষ্ট প্রশ্নটি করেছিলাম যে আপনাদেরকে সরকারের পক্ষ এটা করার জন্য অভিযোগ করা হয়েছে। মুজিবুর রহমান সরাসরি বলছেন যে তিনি সরকারের কোনো কারোর সাথে জড়িত নয়, বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী এবং তার সাথে আওয়ামী লীগ বা সরকারের কোনো যোগাযোগ নেই, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটি মুজিবুর রহমান সরাসরি অস্বীকার করেছেন এই অভিযোগটি। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান, উপদেষ্টা। অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় যে আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। জি, জুলফিকার, মানে কিছু চট করে বলে দিন। না, আমি যে 10 সেকেন্ড, মানে আপনি যেটা বলছিলেন যে রাজনীতিবিদদের যে কেনা বেচার বিষয়টা, সেটা সত্য যে আমরা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন সামরিক শাসনের আওতায় চলে আসলো দেশ, তখন কিন্তু এই যে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, ওনারা কিন্তু এই যে রাজনীতিবিদ কেনা বেচার যে একটি চর্চা তখন থেকে কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু অসত্য না। কিন্তু মাহফুজ ভাইয়ের কথা যেটা হচ্ছে যে বিএনপির ওই নেতারা জালিয়াতির সাথে যুক্ত, কিন্তু সেটা তারা সরকারের হয়ে করছেন না, তাদের হয়তো অন্য কোনো পরিকল্পনা থেকে তারা সেটা করেছেন। আমি সেজন্য বলছি, আমি আসছি ডক্টর আমিনুল হোসেন, ফেরত আসছি। ভিন্নতা সৌন্দর্য। একাত্তর জার্নাল এবং আরেকবার স্বাগত। ডক্টর আমিনুল হোসেন কিছু বলতে চাইছিলেন আপনি জনাব রাশেদ রহমানের বক্তব্য নিয়ে। না, আমি শুধু বলছিলাম যে দেখেন, উনি যে এক্সাম্পলগুলো দিচ্ছিলেন অবরুদ্ধ হবার, উনি অং সান সু চি বলছেন, নেলসন ম্যান্ডেলার কথা বলছেন, বাট আমার মনে হয় না যেগুলো ভালো এক্সাম্পল। কারণ অং সান সু চিকে যারা অবরুদ্ধ আছেন, ওর একটা সামরিক জান্তা ওনাকে অবরুদ্ধ রেখেছে, এবং নেলসন ম্যান্ডেলা কে অবরুদ্ধ রেখেছিল অ্যাপারথাইড। সো সামথিং, উনি যদি এ ধরনের উদাহরণ সামনে নিয়ে আসেন তাহলে মনে হবে যে বাংলাদেশে সে ধরনেরই একটা সরকার আছে, and I'm sure he wouldn't want to say that. মানে চট করে না, আমার হচ্ছে এগুলি ডিবেট তো আমরা আসলে সারা জীবন করতে পারি, এগুলি পলিটিক্যাল ডিবেট করে তো মীমাংসা হচ্ছে না। আমার শুধু সেই জিনিসটা যে সেটা আপনারা যেই দল যে রাজনীতি করেন, দয়া করে সাধারণ মানুষকে যদি না মারেন, তাদেরকে আতঙ্কিত না করেন, তাদেরকে সুস্থভাবে থাকতে দিন। আপনারা রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে, রাজনীতির মাঠে নিজেরা করেন, এর মধ্যে সাধারণ মানুষকে জিম্মি না করলে না
তাইলে আমার মনে হয় যে রাজনীতির প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা, রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি, সেই জায়গাটা আস্তে 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 আরো বৃদ্ধি পাবে। আমি জাস্ট একটা সেন্টেন্স বলবো মিথিলা, আমার না যেটা ভয় হচ্ছে লং টার্ম ইমপ্লিকেশনস নিয়ে, মানে আমরা কি তাহলে এমন একটা জাতিতে পরিণত হয়ে যাবে যেটা ডিপলিটিসাইজড হয়ে যাবে, ডিইডিওলজাইজড এই হয়ে প্রসঙ্গ যাবে? আমরা দেখলাম একটু আগে যে বিরাজনীতিকরণ বা তৃতীয় শক্তির উত্থান এসব নিয়ে অনেক ডিপলিটিসাইজ ধরনের হওয়ার আশঙ্কা। কোনো সুযোগ নেই, ওটা তো আপনি আরো বিপদের দিকে যাচ্ছেন। কিন্তু আমি বলছি যে রাজনীতি হচ্ছে আমাদের শেষ আশ্রয়, দেশ চালাইতে হবে, সমাজ চালাইতে হবে, সেইটাকে যেন রাজনীতিবিদরা শ্রদ্ধার জায়গাটাকে আরো উন্নত করে। জি, জনাব সাদেক হোসেন সেলিম, একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে প্রশ্নের উত্তর নিয়ে আমি হাতে আর খুব কম সময় আছে, চটচট করে শুনে নেব আপনাদের মন্তব্য। এই যে ঘটনাটি ঘটলো মিঠাপুকুরে, 5 জন জীবন্ত দগ্ধ হলো, আপনারা বারবার বলছেন এটির দায়ভার সম্পূর্ণ সরকারের, কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এই অবরোধ ডেকেছেন তারা কি একবারও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন? আপনাদের রংপুরে যে নেতাকর্মীরা আছে তারা কি একবার দাঁড়িয়ে মানববন্ধন করে বলেছে যে আর কোনো বাস এখানে যেন দগ্ধ না হয় অবরোধকারীদের নামে, সেটি আমরা দেখব? জনাব সাদেক হোসেন দেখুন, এই রংপুরের ঘটনার প্রেক্ষিতে রুহুল কবির রিজভী একটা বিবৃতি দিয়েছেন যে এগুলো অপশক্তির এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না, কোনো রাজনৈতিক শক্তি এটা ঘটাচ্ছে না। দেখুন, এখন রাজনীতির জন্য একটি আপনাকে বলি, এটা পুরো বিষয়টি রাজনীতির জন্য একটি অশনি সংকেত। আমরা রাজনীতিবিদরা যদি এখন পর্যন্ত সজাগ না হই তাহলে আমাদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। আমার বক্তব্য হলো যে সোজা সাপটা, আপনি যদি এইটিকে একটি সংকট মনে করেন, একটি রাজনৈতিক সংকট মনে করেন, রাজনৈতিকভাবে এই সংকট সমাধানের জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। যদি উদ্যোগ না নেন তাহলে এটার জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে। আমি আবারও বলছি, একটি অর্থবহ সংলাপ সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে একটি সংলাপ করে সংকটের উত্তরণের জন্য যদি আমরা যথাসময়ে চেষ্টা না করি তাহলে কিন্তু সমাধান এসছে। জনাব সাদেক হোসেন সেলিম, আমরা চেষ্টা করতে কোনো অসুবিধা নাই। আমরা সংলাপের মধ্যে এখন যে সংকট, এই সংকটটি আমরা আশা করতে পারি যে সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান না হবে। অনেক ধন্যবাদ জনাব সাদেক হোসেন সেলিম। জনাব রাশিক রহমান, আমি আপনাকে ছোট্ট করে একটুখানি শুনে নিতে চাই। আবারও আপনার কাছে শেষ প্রশ্ন, এই অবরোধ থেকে মুক্ত করার একটি তো স্পেস তৈরি করতে হবে, সেই স্পেসটি কিভাবে তৈরি করবে সরকার, কি মনে করছেন? স্পেসটা তৈরি করার ব্যাপারটা ফার্স্টে বলি, আমি জুলফিকার সাহেবের সাথে সম্পূর্ণভাবে একমত। জনাব আমেনা যে কথাটা বলেছেন আমি দৃষ্টান্তগুলো ওভাবে দেইনি। আমি যেটা বলেছি যে যেই অবস্থায় আপনি অবরুদ্ধ হন না কেন, আপনি যদি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনি নিজেকে মুক্ত করার জন্য আর যাই হোক নিজের দেশের মানুষের উপর পেট্রোল বোমা ছুড়ে দেওয়ার নির্দেশনা দিবেন না, এইটুকুই বলেছি, আর কিছু বলিনি। আমি জুলফিকার সাহেবের সূত্র ধরে একটা কথা বলি যে কিভাবে এটা সমঝোতা হবে। আমাদেরকে তো সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো। এই যে 6 জন কংগ্রেসম্যানের সই জালিয়াতি নিয়ে যেই শরবত বানানোর যে একটা প্রক্রিয়া আমি এখন দেখতে পারলাম, যে পানির ভিতরে চিনি গুলে দেওয়া, হতেও পারে নাও হতে পারে। আমরা কি পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেলে জাতীয়তাবাদী দল কিভাবে এই জাল করা বিবৃতিটি ওন করেছেন, নিজেদের বলে দাবি করেছেন, সেটা দেখিনি? তো এখন তদন্ত করার প্রয়োজন হচ্ছে। হাওয়েভার, আমি শুধু এতটুকু বলতে চাই জুলফিকার সাহেবকে যে সাধারণ জনগণ কোনোদিনও জাতীয়তাবাদী এর থেকে মুক্তি পাবে না, এই কারণে যে 6 জন কংগ্রেসম্যানের সই জাল করার মধ্যে দিয়ে যেটা করা হয়েছে, যে বাংলাদেশটা একটি নতুন দেশ, এই দেশের মেধাবী ছেলেমেয়ে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে যায়, বা আমলারা যারা প্রশিক্ষণ নিতে যায়, বা সেনাবাহিনীর এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজের লোকজন যারা আমেরিকায় যায়, তাদের যাওয়ার সম্ভাবনাটা আজকে হুমকির সম্মুখীন হয়েছে। কারণ আমার হাতে একদম সময় কম, এই অবরোধ থেকে বের হয়ে আসার স্পেস কোনো তৈরি করা যাবে কিনা? সংলাপ হতে পারে, প্রোভাইডেড 1971 সাল থেকে আজ অবধি প্রত্যেকটি আনরিজলভড ইস্যু নিয়ে আমরা টেবিলে বসতে পারি। অনেক ধন্যবাদ জনাব রাশিক রহমান, অনেক ধন্যবাদ ডক্টর আমিনা হোসেন এবং অনেক ধন্যবাদ জুলফিকার আলী মানিক। ধন্যবাদ দর্শক আপনাদের।